এনসিপি ওদের বয়স কম, অল্প বয়স, এই জন্য ওরা বুঝে না, বিএনপির ইতিহাস সম্বন্ধে জানে না। কিন্তু জামাত তো বিএনপির ইতিহাস সম্বন্ধে জানে, কারণ একসাথে ছিল অনেকদিন, একসাথে সংসার করেছে। সংসার মানে স্বামী স্ত্রী একজন একজনের বিষয় সবচেয়ে বেশি জানে। গণভোট অধ্যাদেশ তো একটা সন্তান, আপনি তো সন্তানকে অস্বীকার করতে পারেন না। আপনি গণভোট আপনি দেখেন গণভোট আমাদের, তারা বারবার বলছে গণভোটটা আমাদের কি নেই, সংবিধানে নেই। গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে। অবশ্যই এর আগে অন্য একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ঘোষিত তফসিল অনুষ্ঠিত গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচনের ফলাফলও বাতিল হয়ে যাবে। সব মিলে গণভোট অধ্যাদেশের এই ভবিষ্যৎটা কি তা হয়তো সময় বলে দেবে, বা সংসদের আলোচনায় কি সেটা পরিষ্কার হবে কিনা সেটাও সময়ের অপেক্ষায় আছে পুরো জাতি। দর্শক, তা আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি প্রসঙ্গ গণভোট অধ্যাদেশ। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ভাই আছেন নীলোফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। নীলোফার চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। যেটা বলছিলাম যে প্রসঙ্গ গণভোট অধ্যাদেশ, এই বিষয়টি গণভোট, সংসদ, যদি বলি সংবিধান সংস্কার পরিষদ, অধিবেশন, এইসব বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে সংসদ জাতীয় সংসদে। গত রাতের যে বিশেষ কমিটির বৈঠকে সিদ্ধান্তের কথা জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন আসলে এটা গণভোট অধ্যাদেশ বাতিল হতে পারে বা সংসদে উত্থাপন নাও হতে পারে। আমি একটু যেতে চাই ব্যারিস্টার আল মামুন রাসেলের কাছে। জি আল মামুন রাসেল, এভাবে যদি বলি গণভোট অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, উঠছে না সংসদে, কি হতে পারে? আর জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যদি অধ্যাদেশটা তোলা না হয় কি প্রভাব পড়বে আসলে? জি, অসংখ্য ধন্যবাদ জনলবাদ, চমৎকার পড়াশোনা আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট, আমার খুব প্রিয় মানুষ, আমার নীলুপা আপাকেও অভিনন্দন জানাচ্ছি, এবং যারা দর্শক আছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, দেখেন, গণভোট যে বিএনপি ওন করে না, এটা কিন্তু আমরা নির্বাচন হওয়ার আগ থেকেই জামাত কিন্তু এটা নিয়ে সন্দেহ পোষণ করেছে। কারণ আপনি জানেন, বারবার কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হয়েছে গণভোটটা আগে করার জন্য। কারণ জামাতের সন্দেহ ছিল, কারণ বিএনপি এর আগে ইতিপূর্বে অনেকবার ক্ষমতা আসার পরে অনেক কিছু অস্বীকার করেছে। গণঅভ্যুত্থান পরে তো দুইবার ক্ষমতা আসছে, একবার 91-তে ক্ষমতা আসছে, আবার এবার গণঅভ্যুত্থানের পরে ক্ষমতা আসবে। তাদের ধারণা ছিল যে 91-তে আপনি দেখেন 3 জোটের রূপরেখা ছিল, সেখানে বেসিক কিছু সংস্কারের কথা বলা হয়েছিল, সেখানে তত্ত্বাবধায়ক সরকারকে আনার বিষয় ছিল, সেখানে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কথা কমিটমেন্ট ছিল। কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরে একবারে অস্বীকার করেছে। ক্ষমতা আসার পরে আপনি সিটি কর্পোরেশন ইলেকশন দিয়েছে, সেখানে বিএনপির ভরাডুবি হয়েছিল। যখন ভরাডুবি হয়েছিল তখনই তারা কি করলেন, নিজের মতো করে মাগুরার একটা ইলেকশন দিলেন। মাগুরা ইলেকশন আপনি জানেন 15 জন মারা গিয়েছিল। পরবর্তীতে আন্দোলন হয়েছে, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে পরবর্তীতে ঠিকই বিএনপি মেনে নিয়েছে। বিএনপির ইতিহাস এটাই বলে যে তারা যে কোনো কিছু এই যে রক্তের বিনিময়ে পরবর্তীতে মেনে নেয়, এটা ঠিক না। এবারের গণভোটের বিষয়ে জামাত থেকে বারবার বলা হয়েছে গণভোটটা আগে হইতে হবে, কারণ বিএনপি ক্ষমতা আসলে গণভোটকে অস্বীকার করবে। এনসিপি ওদের বয়স কম, অল্প বয়স, এই জন্য ওরা বুঝে না, বিএনপির ইতিহাস সম্বন্ধে জানে না। কিন্তু জামাত তো বিএনপির ইতিহাস সম্বন্ধে জানে, কারণ একসাথে ছিল অনেকদিন, একসাথে সংসার করেছে। সংসার মানে স্বামী স্ত্রী একজন একজনের বিষয় সবচেয়ে বেশি জানে, একসাথে তো সংসার করেছে, এই জন্য তারা জানে। কিন্তু ওই দিন গণভোট একই দিনে হবে, এনসিপি বলেছে গণভোট একই দিনে হবে, আবার বিএনপি বলেছে একই দিনে হবে। সেদিন জামাত বলেছে না, আগে হইতে হবে। তারপরেও জনগণের স্বার্থে মেনে নিয়েছিল। কিন্তু আমরা দেখলাম গণভোট হওয়ার পর থেকে কি শুনলাম, এক বাবার 2টা সন্তান, একটা সন্তান অবৈধ, একটা সন্তান বৈধ। আরে ভাই, আপনি সংবিধানের কথা বলেন, গণভোটটা এমন একটা জিনিস, গণভোটটা হচ্ছে আমাদের সংবিধানের সবচেয়ে বড় আর্টিকেল, সেটাকে বলে সংবিধান, এবং আমাদের দেশ সবকিছুর উপর হচ্ছে সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল। জনগণের অভিপ্রায় হচ্ছে আমাদের সবার ঊর্ধ্বে। আপনি দেখে দেন, আমি মনে করি কনস্টিটিউশনের উপরে প্রিভেল করবে গণভোট। মানে আপনি হয়তো এই শব্দটা বললে আপনার কাছে মনে হবে যে আপনি কনস্টিটিউশনের উপরে কি গণভোটটা নিয়ে যাচ্ছেন। আপনি দেখেন, আমাদের কনস্টিটিউশন 1971 সালে 72 সালে যে কনস্টিটিউশনটা হয়েছে, কনস্টিটিউশনের ছিল হচ্ছে গণপরিষদ হয়েছে। গণপরিষদে কারা? পাকিস্তানের শাসনতন্ত্র তৈরি করার জন্য যারা নির্বাচিত হয়েছিল, তারা আমাদের সংবিধান তৈরি করেছিল। সংবিধান গণপরিষদ করা হয়েছে, কিন্তু পরবর্তী দরকার ছিল মূলনীতি কি হবে এটা নিয়ে একটা গণভোট হওয়ার দরকার ছিল। সেদিন কিন্তু সেটা নিয়ে গণভোট হয়নি।
ওই যারা পাকিস্তানের শাসন ব্যবস্থা তৈরি করার জন্য নির্বাচিত হয়েছেন তারাই ভোট দিয়ে তারাই হচ্ছে গণপরিষদ তৈরি করে তার মানে কি আমাদের যে ৭২ যে সংবিধান এটা কিন্তু জনগণের সলেম এক্সপ্রেশন না, কিন্তু এই গণভোটটা কি, এই গণভোটটা কিন্তু জনগণের সলেম এক্সপ্রেশন। কিভাবে গণভোটটা সলেম এক্সপ্রেশন? আপনি দেখেন গণভোট প্রত্যক্ষভাবে জনগণ ভোট দিয়েছে। পৃথিবীতে গণভোটের মাধ্যমে দেশ স্বাধীন হয়ে গিয়েছে। আপনি দেখেন ১৯৪৭ সালে আপনি এই সিলেট রেফারেন্ডাম আমরা দেখেছি, সেখানে কি আসামের সাথে কি সিলেট থাকবে কি থাকবে না, নাকি পূর্ব পাকিস্তানের সাথে থাকবে, তখন কিন্তু সেদিন গণভোট হয়েছিল। সেই গণভোটের কারণে আজকে সিলেট বাংলাদেশের সাথে আছে। আপনি দেখুন সুদানের সাথে, সুদানের দক্ষিণ সুদান আলাদা করতে রেফারেন্ডাম হয়েছে, গণভোট হয়েছে, সেখানে কিন্তু দেশ আলাদা হয়ে গেছে। আপনার ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুর আলাদা হওয়ার জন্য গণভোট হয়েছে। তার মানে গণভোটটা হচ্ছে জনগণের সরাসরি সলেম এক্সপ্রেশন, কিন্তু সেই সলেম এক্সপ্রেশনকে আপনি বললেন সেটাকে আপনি এখন এসে অস্বীকার করছেন। কিন্তু গণভোটের মূল উদ্দেশ্য জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তো বিএনপি অস্বীকার করছে। আপনি তো হচ্ছে দেখেন, প্রথম কথা হচ্ছে গণভোটের অধ্যাদেশটা কোথা থেকে আসছে? জুলাই সনদের ৬ নম্বর এতে বলা আছে, কলামে বলা আছে যে জুলাই সনদের নির্দেশনা আলোকে একটা গণভোট অধ্যাদেশ করতে হবে। তার মানে কি, আপনি মায়ের এই যে জুলাই সংস্কার অধ্যাদেশের একটা মাকে তো আপনি একটা সন্তানকে তো বাদে দিয়ে দিচ্ছেন আপনি। তো তার মানে আপনি বললেন আপনি মাকে মেনে নিচ্ছেন কিন্তু তার একটা সন্তানকে মেনে নেবেন না। গণভোট অধ্যাদেশ তো একটা সন্তান, আপনি তো সন্তানকে অস্বীকার করতে পারেন না। আপনি গণভোট আপনি দেখেন গণভোট আমাদের, তারা বারবার বলছে গণভোটটা আমাদের কি নেই, সংবিধানে নেই। আপনি দেখেন ৭৭-এ জিয়াউর রহমান সাহেব গণভোট আয়োজন করেছেন, তখন কিন্তু সংবিধানে গণভোট ছিল। ৭৯-তে গণভোট অন্তর্ভুক্ত হয়েছেন, এবং কি 1991-এ বেগম জিয়া ক্ষমতা আসার পরে গণভোট অ্যাক্ট হয়েছে 1991-এ। সে গণভোট অ্যাক্টটা তো এখনো বলবৎ আছে। আপনি সংবিধানে নেই, সংবিধানে শেখ হাসিনা এসে সংবিধান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা বাতিল করেছে, কিন্তু এই যে সংবিধানে পঞ্চদশ সংশোধনী এটা তো অ্যাপ্লাইড ডিভিশন অলরেডি এটাকে কি করেছেন, এটাকে করে দিয়েছেন। হ্যাঁ, এটা আবার রিস্টোর করেছে যে আপনার গণভোট। তার মানে আপনি যখন জনগণের অভিপ্রায়কে প্রাধান্য দিবেন না, দেখেন গণভোট বলেন, জুলাই সংস্কার আদেশ বলেন, আমার প্রশ্ন হলো জুলাই সনদ বাস্তবায়নে তারা একমত, এবং তারা ১৩৩টা অধ্যাদেশের মধ্যে বেশ কয়েকটি অধ্যাদেশ আলোচনা করবার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বেসিক জায়গা, মূল জায়গা কোথায়? সেটা তো গণভোটের মূল জায়গা কোথায়? মূল জায়গাগুলো আপনি দেখেন, আমি শুধু আপনাকে ল্যাপস যেগুলো হচ্ছে, মানে যেগুলো 30 দিনের মধ্যে আপনি বলছেন আপনার সময় নেই, 30 দিনের মধ্যে আপনি 133টা অধ্যাদেশ আপনি আলোচনা করার সুযোগ নেই, এই জন্য আপনি কিছু জিনিসকে আপনি বিল হিসেবে উত্থাপন করবেন না, তার ওগুলো ল্যাপস হয়ে যাবে। এই ল্যাপসগুলো কোনগুলো হচ্ছে জানেন? বেসিক যেগুলো সংস্কারগুলো। আমি শুধু আপনাকে শুধু ল্যাপসগুলো কি হচ্ছে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। কি ল্যাপস হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এটাকে ওনারা বাতিল করে দিচ্ছেন, ল্যাপস করে দিচ্ছেন। গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, এটাকে ল্যাপস করে দিচ্ছেন ওনারা। সুপ্রিম কোর্ট সচিবালয়, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের অধ্যাদেশ, তার মানে বেসিক যেগুলোতে ওনারা নিজেরা এগুলাতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। বেসিক আপনি দেখেন আমাদের পরবর্তী ১/১১ পরবর্তী যে সংকটটা তৈরি হয়েছে, কেন হয়েছে? তৎপর সরকার বাতিল করার কারণে। কিসের মাধ্যমে বাতিল করেছে? উচ্চ আদালতের নির্দেশনার মাধ্যমে। আর উচ্চ আদালতের বিচারকগুলো কিভাবে নিয়োগ হয়? পলিটিক্যালি নিয়োগ। তার মানে আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। কিন্তু এই যে বিচারক নিয়োগের যে নিয়ম, যে এবারে যে সংস্কারের মূল বিষয়, এটা বিএনপি এটাকে ওন করছে না, এজন্য এটাকে ল্যাপস করে দিচ্ছেন। তার মানে বেসিক যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো ওরা ল্যাপস করে দিচ্ছেন, তার মানে এগুলো দরকার নেই। যে আমি